প্রিন্স জি হানিউয়ের মৃত্যুর জন্য সবাইকে দায়ী করতে থাকে। সবাই এখানে তার কাছে ক্ষমা চায়, কিন্তু লাভ হয় না। এই স্বার্থপর ফ্যামিলিটা তখন বলে, প্রিন্স জি, এসব কিছুই ইউয়ানের জন্য হয়েছে। তার রুম থেকে পয়জন পাওয়া গিয়েছে। আমরা চাই আপনি নিজে এর জন্য কিছু করুন। প্রিন্স জি তো আরও বেশি সুযোগ পায়। সে বলে, ঠিক আছে, তাহলে আমি ওকে বিয়ে করব। এরপর ওর সৎমা বলে, ওকে আপনি কনসোর্ট হিসাবে রাখতে পারেন। এটা শুনে প্রিন্স জি মার্কিউসের দিকে তাকায়। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে এটাতে রাজি না, কিন্তু কোনো উপায় ছিল না। প্রিন্স জি এ কথা শুনে ইউয়ানকে নিতে চাইলে তখন ওর মেয়েট বাধা দেয়। ওর মেয়েটকে সরিয়ে ও যখন ইউয়ানকে নিতে যাবে তার আগে এখানে প্রিন্স চেং চলে আসে, যে ইউয়ানকে প্রোটেক্ট করে, আর তার মাথার হেয়ার পিনটা তাকে লাগিয়ে দেয়। এটা দেখে প্রিন্স জি এর মুখের এক্সপ্রেশন বদলে যায়। সে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো এখানে কেউ ইনভাইট করেনি। প্রিন্স জিং বলে, আমি মিনিস্টার অফ জাস্টিসে কাজ করি, তো আমার মনে হয় এই কেসটা আমারই সলভ করা উচিত। ও বলে, তোমার এই কেসটা সলভ করার কোনো প্রয়োজন নেই। তবে প্রিন্স জিং বলে, আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি। ইউয়ান বলে, তুমি নিজেকে এতটা চালাক ভেবো না, কারণ অটোপসি করার জন্য তো আমি সব কিছু আগেই তৈরি করে রেখেছিলাম। ওরা তখন সেখানে থাকা অফিসিয়ালকে জিজ্ঞেস করে ওর মৃত্যুর আসল কারণ কি। সে বলে, ওর মৃত্যুর কারণ কোনো পয়জন নয়, বরং অন্য কিছু ছিল। এটা শুনে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে ইউয়ান সব কিছু আগেই বুঝতে পেরেছে। সে তার বাবার সাথে মিলে ওই পয়জনটা খুঁজেও পায়। তারা প্রত্যেকে বুঝতে পারে সমস্ত কিছু প্রিন্স জি করছে। বর্তমানে দেখানো হয় প্রিন্স জি বলে, আমি তোমাদের একটাকেও ছাড়বো না। তখন সেখানে রাজার আদেশ নিয়ে একটা লোক আসে। সে বলে, প্রিন্স জিকে রাজা নিজের প্যালেসে ডাকছে। এটা শুনে প্রিন্স জি রেগে যায়। তবে প্রিন্স জিং এ কথা শুনে হাসতে থাকে আর বলে, আঙ্কেল, আপনার এখন এখান থেকে যাওয়া উচিত। ওরা চলে যাওয়ার পর এরা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর আমরা রাজাকে দেখি, যে কিনা বলছিল, আমি ভাবতেই পারি না তুমি কিভাবে এই রাজ্যের ফান্ডগুলো নিজের নামে জমা করছো। তুমি এটা কিভাবে করতে পারলে? প্রিন্স জি বলে, কেউ আমাকে ফাঁসাচ্ছে, আমি ইনোসেন্ট। তখন সেখানে গ্র্যান্ড টিউটর মানে জিএ টিউটর মিস্টার ঝো চলে আসে, যে কিনা রাজাকে বলে, আমি প্রিন্স জিকে অনেক দিন ধরে চিনি, তাই আমি তার পক্ষ থেকে কথা বলতে চাই। এখানে সমস্যা হচ্ছে, এই গ্র্যান্ড টিউটরকে রাজা অনেক বেশি বিশ্বাস করে, যেটা কিনা এই ফ্যামিলির প্রত্যেকে চিন্তিত হয়ে পড়ে। কারণ প্রিন্স জি এর শাস্তি পাওয়ারও কথা, তবে গ্র্যান্ড টিউটর থাকলে তো কখনোই হবে না। টিউটর সাওয়ের কথা শুনে ইউয়ানের অতীতের একটা কথা মনে পড়ে, যেখানে নির্দয় টিউটরই তার সাথে প্রিন্স জি এর বিয়ে ঠিক করার কথা বলেছিল। আর তার এই জঘন্য ফ্যামিলি তো আরও বেশি খারাপ। তারা জানতো প্রিন্স জি কতটা নির্দয়, তারপরেও তারা ইউয়ানকে প্রিন্স জি এর সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল। এসব কথা ভেবে বর্তমানে ইউয়ান বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, আমি চাইলে এটা বলতে পারি। অন্যদিকে প্রিন্স জিং এর অ্যাসিস্ট্যান্টও চিন্তিত হয়ে পড়ে, কারণ টিউটর চাও যেখানে প্রিন্স জি এর পক্ষ নিয়েছে সেখানে এই মামলাটা তো তারাই জিতে যাবে। অ্যাসিস্ট্যান্ট আবারও বলে, আমরা কেন ইউয়ানকে প্রিন্স জি এর বিরুদ্ধে ব্যবহার করছি না। এটা শুনেই তো প্রিন্স জিং রেগে যায় আর বলে, 3 বছর আগে থেকে ওই মেয়েটা এতগুলো কষ্ট সহ্য করছে। তুমি কি করে ভাবলে যে আমি ওই মেয়েটাকে আবারও এই সব কিছুর মধ্যে টেনে আনবো আর বারবার বিপদে ফেলবো? এ কথা শুনেই তো ইউয়ান অনেক ইমোশনাল হয়ে পড়ে আর ওদের সামনে চলে আসে, কারণ ও এতক্ষণ এদের কথাগুলো শুনছিল। আর ড্রিঙ্কের বোতলগুলো নিয়ে এসে বলে, চলো আমরা আজকে ড্রিঙ্ক করি। প্রিন্স জিং বলে, তুমি কিভাবে ড্রিঙ্ক করতে পারো? কেননা ওইখানে তো প্রিন্স জি নিজেই মুক্ত হয়ে যাচ্ছে। সে বলে, তোমার কি মনে হয় আমরা কি এত সহজে হার মেনে নেব? প্রিন্স জিং বলে, তার মানে তোমার কাছে কোনো প্রুফ আছে? এই কথা শুনে ইউয়ান ড্রিঙ্ক করে আর ও বুঝে যায় কিছু একটাও করবে। অন্যদিকে প্রিন্স জিংকে দেখি, যার নতুন সঙ্গী হচ্ছে জিন, মানে ওকে তো এখনো মারা হয়নি। এদিকে আমাদের প্রিন্স চ্যাংকে দেখানো হয়, যে কিনা ওদের সাথেই বসেছিল। প্রিন্স চ্যাং বলে, ওই মামলাটি তো এখন শান্ত হয়ে গিয়েছে, কারণ আমরা ওই অ্যাকাউন্টে থাকা সবকিছু স্বীকার করানোর জন্য অন্য একটা লোক পেয়ে গিয়েছি। তাহলে চলো আমরা এখন একটু আনন্দ করি। প্রিন্স জি বলে, ও আমাকে এত সহজে ছাড়বে না, একটা না একটা প্রমাণ আমার বিরুদ্ধে জোগাড় করবে। চ্যাং বলে, যাই হয়ে যাক, আমাদের ওই ইউংলিয়ান প্যাভিলিয়নের হাউসটা যেটা, সেটাতে তুমি ওকে ঢুকতে দিও না, কারণ আমি চাই না সেখানে অন্য কেউ নাক গলাক। আমি চাই তুমি ওখানে কালকে আসো। কিন্তু একটু পরে দেখি এ দুজন চালাক লোক কালকের অপেক্ষা করেনি, তারা তো এখনই এ হাউসে চলে এসেছে। এখানে এসে এরা দুজনে ছদ্মবেশে নিজেদের মতো করে কাজ করছিল, যাতে কেউ ওদের সন্দেহ না করে। ওরা দুজন কার্ডকে প্রিন্স জি এর নামে কথা বলতে দেখি, তখন ওরা আড়ালে চলে যায়। প্রিন্স জিং বলে, যদি তুমি চাও সবকিছু ঠিকভাবে হোক, তাহলে আমার সাথে একজন রেগুলার কাস্টমারের মতো অ্যাক্টিং করো। যেটা শুনে ইউয়ান তো রাজি হয়ে যায়।
তখন সেখানে কাজ করা একটা মেয়ে আসলে ইউয়ান প্রিন্স সিং এর কাছে তো ওই মেয়েটাকে যেতেই দেয় না, আর এমনভাবে অ্যাক্টিং করতে থাকে যেন প্রিন্স সিং এর এই মেয়েটাকে পছন্দ হয়েছে একজন পতিতা হিসাবে। তখনও প্রিন্স সিং এর কাছ থেকে টাকা দিয়ে ওই মেয়েটাকে ভাগিয়ে দেয়। ওরা এতটা ক্লোজ দেখে প্রিন্স সিং বলে এরপর কি হবে। এটা শুনেই তো ইউয়ান লজ্জা পেয়ে যায় আর ওখান থেকে চলে যায়। একটু পর প্রিন্স সিং বলে আমরা এখানে কি প্রমাণ খুঁজতে এসেছি। ইউয়ান বলে মূলত প্রিন্স জি মেয়েদেরকে এখানে এনে বিক্রি করে দেয় তার ব্রোথেল হাউসে, তো এখন আমাদের সেটাই করতে হবে। যেটা শুনে প্রিন্স জিং তো পুরোই অবাক যে প্রিন্স জি এতটা নিচে নামতে পারে। এরপর প্রিন্স জিকে দেখি যার কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে আমরা ইউয়ানকে ওই ব্রোথেল হাউসে দেখেছি আর সাথে প্রিন্স জিংও আছে। কথা শুনেই তো প্রিন্স জিং এর অবস্থা খারাপ। সে বলে এ মেয়েটা এত তাড়াতাড়ি ওই ব্রোথেল হাউসে কিভাবে গেল। এদিকে ইউয়ান বলে আমাদেরকে এই ব্রোথেল হাউসটা যে সব কাজ করে মানে ব্রোথেল হাউসের যে ম্যানেজার তাকে খুঁজে বের করতে হবে, কারণ প্রিন্স জি নিজের কাজ করার পর কোনো প্রমাণ রাখে না। ও চলে যেতে চাইলে প্রিন্স জিং তাকে একটি বাঁশি দেয় আর বলে আমার অ্যাসিস্ট্যান্ট বাহিরে আছে, যদি কোনো বিপদ হয় তুমি তাকে ডাকতে পারো। ইউয়ান এরপর চলে যায়, তবে প্রিন্স জিং তো তার জন্য চিন্তিত ছিল। এরপর ইউয়ান তাদের বেসমেন্টে আসে যেখানে মূলত একবার তাকে আনা হয়েছিল। অতীতের দৃশ্যটি মনে করতে করতে সামনে এগোতে থাকে। এখানে এনে প্রিন্স জি অতীতে ওর উপর অনেক অত্যাচার করেছে, তবে বর্তমানে হঠাৎই তখন সেখানে প্রিন্স জি চলে আসে। ইউয়ান অবাক হলে প্রিন্স জি বলে তুমি এই রুমটা তার মানে খুঁজেই পেয়েছো, কিন্তু এই রুমটা কি তোমার একটু চেনা চেনা লাগছে না? মানে সে অতীতের কথা ইউয়ানকে মনে করাতে চাচ্ছে। ওর এমন কথা শুনে ইউয়ান বলে তুমি ভুলে যেও না, কারণ আমি তোমাকে আমাদের আগের জীবনে নিজের হাতে মেরেছি। চলো তাহলে আগের লাইফের মতো এবারও আমি তোমাকে মেরে ফেলি। এটা বলে সে কিছু একটা প্রিন্স এর মুখে ছুঁড়ে দেয়। প্রিন্স পালাতে চাইলে ইউয়ান তাকে ধরে ফেলে আর বলে ভুলে যেও না, এখানে যে পয়জনটা আছে সেটা আগের জন্মের যে পয়জন দিয়েছিলাম ওটা একই। এখন তুমি আমাকে বলো ওই মেয়েগুলোকে কোথায় রেখেছো যাদেরকে তুমি এই পতিতালয়ে এনে বিক্রি করে দিতে। প্রিন্স বলে আমাকে না ছাড়লে তো আমি বলবোই না। ইউয়ান তখন ওকে ধাক্কা দেয় আর আগের জন্মের মতো ওখান থেকে একটা আগুনের লাঠি নিয়ে ওর পিঠের মধ্যে মারে, যেমনটা ও ইউয়ানকে মেরেছিল। শুধু এতটুকুই নয়, ওকে মারতে মারতে তো বেচারাকে পুরোপুরি শিকলের সাথে বেঁধে ফেলে, যেমনটা ও ইউয়ানকে বেঁধেছিল। কিন্তু এই লুচ্চা মার্কা প্রিন্সটা তো ইউয়ানের খুবই ক্লোজ হতে থাকে আর তাকে বলে তুমি জানো আমি তোমাকে কেন এতটা বেশি পছন্দ করি, তোমার এইসব আচরণ আমার কাছে ভালো লাগে। লাইক সিরিয়াসলি এই প্রিন্সের কাণ্ড আমি যত দেখছি ততটাই বেশি অবাক হচ্ছি, বেচারা মনে হয় সাইকো। যাই হোক গল্পে আসা যাক। ইউয়ান বলে আমি জানি ওই মেয়েগুলো কোথায় আছে, ওই কিউয়ান প্যালেসেই তো আছে তাই না? একথা শুনে প্রিন্স এর মুখের এক্সপ্রেশন বদলে যায়। সে বলে যদি তুমি আমাকে মেরে ফেলো ওই মেয়েগুলো আমার সাথে সাথে মরবে। ইউয়ান তখন ওখান থেকে গরম একটি লোহা বের করে আর বেচারা প্রিন্সকে ভয় দেখাতে দেখাতে তার পেটে এই গরম লোহাটা দিয়ে আঘাত করে। এরপর আমরা তার অ্যাসিস্ট্যান্টকে দেখি যে ব্রোথেল হাউসে চলে এসেছে। এই প্রিন্সটি তো ভয় পেয়ে তার গার্ডগুলোকে বলে একজনও এগোবে না, না হলেও আমাকে মেরে ফেলবে। আর ইউয়ানকে বলে অ্যান্টিডোটটা রেখে এখান থেকে চলে যাও। ইউয়ান বলে অ্যান্টিডোট? তুমি কিভাবে ভাবলে? আমি তোমার জন্য অ্যান্টিডোট রেডি করব। এখানে থাকা প্রত্যেকটা গার্ডকে বিষ দেওয়া হয়েছে, যেমনটা তোমাকেও দিয়েছি। এটা বলে ও এখান থেকে চলে যায়। এই লুচ্চা মার্কা প্রিন্স তো কোনো উপায় না পেয়ে ইউয়ানকে ডাইনি বলে গালি দেয়। এরপর তার গার্ডরা তাকে ছাড়ায়। প্রিন্স জি বলে ওখানে থাকা সমস্ত ভিআইপি লোক ছাড়া বাকি সবাইকে মেরে ফেলো, বিশেষ করে হংশিয়ান নামের ওই মেয়েটাকে। ওর কথা মতোই সবাইকে মেরে ফেলা হচ্ছিল। তখন হংশিয়াও এখান থেকে পালাতে গেলে একটা লোক বলে প্রিন্স আমাকে পাঠিয়েছে তোমাকে মারার জন্য। হংশিয়াও বলে অনেক বছর ধরে আমি প্রিন্সের জন্য কাজ করছি। লোকটা ওকে মারতে চাইলে প্রিন্স জিং ওকে বাঁচিয়ে নেয় আর বলে তুমি তার মানে হংশিয়াও, যদি বাঁচতে চাও তাহলে আমাকে বিশ্বাস করতে হবে। হংশিয়াও বলে ঠিক আছে আমি সবকিছু করব। প্রিন্স বলে আমার সিক্রেট ম্যানরে তুমি অপেক্ষা করো, আমি সেখানে তোমার সাথে দেখা করব। হংশিয়াও বলে কিন্তু আপনি যাবেন না? প্রিন্স সিং বলে যে মেয়েগুলো এখনও বন্দি আছে তাদেরকে বাঁচাতে হবে। এটা বলেও চলে যায়। প্রিন্স সিং সামনে গিয়ে ইউয়ানকে দেখতে পায় যে হংশিওর ব্যাপারে জিজ্ঞেস করে। ও বলে আমাদের বাকি মেয়েগুলোকে বাঁচাতে হবে, হংশিও এখন সেফ আছে। ইউয়ান ওর সাথে মিলে সমস্ত গার্ডগুলোকে মারতে থাকে। তখন ইউয়ানের অতীতের কথা মনে পড়ে, ঠিক একইভাবে প্রিন্স সিং ওকে বাঁচিয়েছিল। ওরা চলে যেতে চাইলেও প্রিন্স জি তাদেরকে আটকে ফেলে আর বলে যাই হয়ে যাক আজকে তোমরা পালাতে পারবে না। কথা বলে সবাইকে বলে তীর চালানোর জন্য। ওরা অনেকক্ষণ তীরগুলোকে ডিফেন্ড করে,
কিন্তু একটু পরেই প্রিন্স জিং দেখে ইউয়ানকে তীর মারা হচ্ছে, যেটা দেখে ও ইউয়ানের সামনে চলে আসে আর ওর গায়ে তীর লেগে যায়। প্রত্যেকটা সৈন্য ওদেরকে ঘিরে ফেলে। কিছু করার আগে সেখানে প্রিন্স জিং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। প্রিন্স জি এর লোকগুলোর সাথে তখন অ্যাসিস্ট্যান্টের গার্ডদের সাথে অনেক লড়াই হয়, আর এই সুযোগে ওরা দুজন ওখান থেকে চলে আসছিল। ইউয়ান বলে, তুমি কি পাগল নাকি? আমাকে ডিফেন্ড করতে করতে নিজে মরতে যাচ্ছ। ও বলে, কেউই মরবে না, না তুমি না আমি, তবে তোমার মূল্যটা আমার জীবনের চেয়েও অনেক বেশি। এরপর সে প্রে করতে থাকে আর বলে, আমি আমার লাইফে শুধুমাত্র একটা পার্সনকে বাঁচাতে চাই, আর সে হলো প্রিন্স জিং। আমি চাই সে বেঁচে থাকুক। একটু পর ওর পার্সোনাল মেড এসে বলে, ফিজিশিয়ান প্রিন্স জিংকে দেখে গিয়েছে, সে সুস্থ হয়ে উঠবে, হয়তো আজকে রাতে তার জ্ঞান ফিরবে। এটা শুনেই তো ইউয়ান খুশি হয়ে যায়, কারণ তার প্রার্থনা কাজে এসেছে। ইউয়ান এরপর প্রিন্স জিংকে সুস্থ করার জন্য ওকে গরম পানিতে গোসল করানোর জন্য নিয়ে আসে, আরও ট্রিটমেন্ট করছিল। তখন প্রিন্স জিং বলে, আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। এটা বলে ও কিছুটা অজ্ঞান অবস্থায়ও ইউয়ানকে দেখে ওকে কিস করে, কিন্তু বেচারি তো ভয়ের পেয়ে ওকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এর পর মুহূর্তে মনে হয় প্রিন্স জিং ওর জন্য কি না করেছিল, ওর জন্য নিজের জীবনও বাজি রেখেছে। এটা মনে পড়তে ও আবার নিজে থেকেই প্রিন্স জিংকে কিস করে, কিন্তু ওর কিছু একটা মনে পড়তে ও প্রিন্স জিংকে ছেড়ে ওখান থেকে চলে যায়। একটু পর ইউয়ানের সাথে দেখা করার জন্য হংশিয়াও আসে। ইউয়ান বলে, তুমি কি প্রিন্স জিংকে সাহায্য করবে? হংশিয়াও বলে, সে যেহেতু আমাকে ওইখান থেকে বের করতে পেরেছে, তাহলে আমি কেন তাকে সাহায্য করব না। পরদিন প্রিন্স জিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, ওই ইউয়ান তো আমাকে আগেই খবর দিতে পারতো, ওর কি দরকার ছিল সারা রাত আপনাকে ওখানে দেখার। প্রিন্স জিং বলে, ওকে কাল সারা রাত আমার সাথে ছিল। অ্যাসিস্ট্যান্ট তো ওকে বারবার বলতে থাকে, মেয়েরা একদমই ভালো নয়, বরং ও তো চাইছিল আপনাকে ফাঁসানোর জন্য, ওর মনে যা আসছে তাই বলছে। তবে প্রিন্স জিং এর তখন ওই কিসের কথা মনে পড়ে যায় আর নিজে নিজে লজ্জা পেয়ে হাসতে থাকে। এদিকে হংশিয়াও তো বাজারের মধ্যে ঢোল পিটিয়ে সবাইকে বলতে থাকে, প্রিন্স জি আমাকে তার পার্সোনাল ব্রোথেল হাউসে নিয়ে গিয়েছিল আর এতটা দিন ধরে আমাকে ব্যবহার করেছে। সে ওখানে থাকা কাগজপত্রগুলো সবার উদ্দেশ্যে ছুঁড়ে মারে। এগুলো দেখে তো প্রত্যেকটা মানুষ অবাক। রাজা দেখে তো রাজার পুরো মাথা গরম। সে বলে, দুজন প্রিন্স যাদের কিনা আলাদাই একটা গোপন পতিতালয় আছে, আর তাদের সাথে কাজ করা একটা মেয়ে এসব কিছু প্রত্যেকটা মানুষের কাছে ব্রডকাস্ট করছে। এখন কি তোমাদের ভালো লাগছে? তখন আবারও গ্র্যান্ড টিউটর এগিয়ে আসে আর বলে, সবকিছুর জন্য প্রিন্সই অসুস্থ হয়ে পড়েছে, তবে আমার মনে হয় এখানে প্রিন্স চ্যাংয়ের হাত রয়েছে। আপনার কি মনে হয় না যে বিষয়টা আরও ভালোভাবে তদন্ত করা উচিত? অর্থাৎ সে রাজাকে প্রিন্স চ্যাংয়ের ব্যাপার উস্কাচ্ছে, মানে সমস্ত দোষ এখন প্রিন্স চ্যাংয়ের উপরেই দেবে। অন্যদিকে প্রিন্স জি তো তার অ্যাসিস্ট্যান্টের উপর প্রচুর রেগে যায় আর বলে, আমি তোমাকে বলেছিলাম বারবার ওই হংশিয়াওকে যত তাড়াতাড়ি পারো মেরে ফেলো, কিন্তু তুমি আমার কথা শুনোনি। তোমার কি মনে হয় তোমার কাজের জন্য আমি কি ওই রাজার কাছে গিয়ে আমার কর্মগুলোকে তার সামনে তুলে ধরবো? এই বোকা অ্যাসিস্ট্যান্ট বোকার মতো বলে, আমার তো মনে হয় এটাই করা উচিত, তাহলে হয়তো রাজা আপনাকে ক্ষমা করে দিতে পারে। রাজকুমারের মাথা আরও গরম হয়ে যায় তার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে। প্রিন্স চ্যাং তাকে কোনো রকম আটকায়। প্রিন্স সিং বলে, তোমার থেকেও ভালো একজন আছে যে কিনা হংশিওকে মারতে পারবে। এরপর আমরা হংশিওকে দেখি, যাকে কিনা রাজার সামনে আনার জন্য এখানে আনা হয়েছে। তবে একটু পরেই কেউ একজন তার দিকে একটা বিশাল সূচের তীর মারে, আর এটা অন্য কেউ নয় বরং জিন ছিল। এরা দুজনেও জিনকে আটকাতে পারেনি, তবে অবস্থা আরও খারাপ হয়ে যায় যখন ইউয়ান জিনকে দেখে তার দিকে এগিয়ে যায়। জিন চলে যাওয়ার পর ওখানে থাকা তীরটা পড়ে যায়। ইউয়ান ওটা নিলেই প্রত্যেকটা গার্ড ওকে ধরে ফেলে আর ভাবে ওই হয়তো ওই তীরটা হংশিওকে মেরেছে। প্রিন্স জি এর মতো সবকিছুই প্ল্যান মোতাবেক হয়, কেননা রাজা তো এখন ইউয়ানকে দোষী মনে করছিল। ইউয়ান কিছু বললেও প্রিন্স জি রাজার সামনে বলে, প্রত্যেকটা গার্ড দেখেছিল এই তীরটা ওর হাতেই ছিল। আমরা সবাই দেখেছিলাম ও হংশিও এর সাথে মিলে সবকিছু প্ল্যান করছিল ওই বাজারের মধ্যে। আমার তো মনে হয় হংশিও কোনো কিছু করতে না করে দিয়েছে, তার জন্য ইউয়ান ওকে মেরে ফেলেছে। ওর এমন কথা শুনে প্রিন্স জিং বলে, আমি প্রিন্স জিং হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমি চাই এই কেসটা যেন আবারও সলভ করা হোক, কারণ আমি নিজে দেখেছি ওকে কে মেরেছিল। কিন্তু এখানে প্রিন্স জি কোনোভাবে চুপ থাকে না। সে বলে,
হংসিয়াও একটা পতিতালয়ের মেয়ে হলে কি হবে, সে অনেক ভালো মানের একটা মেয়ে ছিল যে কিনা ওই পতিতালয় খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছিল তার ব্যবহারের জন্য। তার উচিত ছিল একটা সম্মানজনক মৃত্যু, কিন্তু এরা দুজনে মিলে তাকে রাস্তায় মেরে ফেলেছে। আমার তো মনে হয় এই কেসটা রিসলভ করার কোনো প্রয়োজনই নেই, কারণ খুনি তো এরা দুজনই। আর এর মতোই যদি অন্য কোনো মেয়ে এভাবে মারা যায়, তাহলে ওই মেয়েগুলোর জন্য রাজদরবারে কে বিচার নিয়ে আসবে যদি রাজদরবারের সদস্যরাই ওই মেয়েগুলোকে মেরে ফেলে? মানে এই প্রিন্সের হঠাৎ এতটা ভালো সাজা দেখে তো আমি পুরোই অবাক। প্রিন্স জি এর সাথে সাথে প্রত্যেকটা মন্ত্রী বলতে থাকে এই ইউয়ান একটা হার্টলেস, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এদিকে ইউয়ানকে জেলে রাখা হয়। তখন প্রিন্স জি সহানুভূতি দেখানোর জন্য ওর সাথে দেখা করতে আসে আর ওকে নানাভাবে উস্কাতে থাকে। ইউয়ান বলে, প্রিন্স জি, আমি তো দেখছি আপনি আগের বারের মতো খুব তাড়াতাড়ি নিজের জয়টা সেলিব্রেট করতে চাচ্ছেন, কিন্তু এত তাড়াতাড়ি সেলিব্রেট করাও ভালো না। এটা বলে সে রাজাকে জোরে বলে, ইউর ম্যাজেস্টি, আমি চাই আপনি এখানে আসুন। প্রিন্স জি তো হাসতে হাসতে বলে, তোমার কি মনে হয় রাজা এত জঘন্য একটা প্যালেসে আসবে? কিন্তু তখনই রাজা তাকে বলে, আমি এখানে কেন আসবো না যদি আমার ছেলেই একটা প্রাইভেট পতিতালয় নিজের জন্য খুলে রাখে। এটা শুনেই তো প্রিন্সির অবস্থা খারাপ। এই অবস্থা খারাপের কারণ হচ্ছে প্রিন্সি এতক্ষণ ইউয়ানকে যে উস্কানিমূলক কথা বলেছিল সবগুলোতে মূলত সে নিজের দোষগুলো স্বীকার করে রেখেছে, অর্থাৎ রাজা এতক্ষণ তার সব কথা শুনেছিল। রাজা বলে, তুমি আমার রাজ্যের প্রত্যেকটা মন্ত্রীকে নিজের দলে রেখেছো, একটা পতিতালয় খুলেছো, মেয়েগুলোকে পতিতা বানিয়েছো, আর কি কি করেছো তুমি? বেচারা প্রিন্সকে আরও সারপ্রাইজ করতে তখন সেখানে হংসিয়াও চলে আসে। একে দেখেই তো প্রিন্সিং আরও অবাক আর বলে, ও কি মারা যায়নি? আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউয়ান তাকে একটা কাস্টমাইজ করা জামা দিয়েছিল, যার জন্য ওর গায়ে ওই বিশাল সুচটা লাগেনি। হংসিয়াওয়ের মৃত্যু থেকে এখন পর্যন্ত যা যা ছিল সবকিছুই নাটক। বেচারা প্রিন্স বুঝতে পেরেই তো নিজের বাবার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে এ সমস্ত কিছু প্রিন্স চ্যাং করেছে, কিন্তু তার বাবা বলে, তুমি যা করেছো যথেষ্ট করেছো, এখন থেকে প্রিন্সের অফিসিয়াল টাইটেলটা তোমার থেকে নিয়ে নেওয়া হলো। আর যদি প্রিন্স চ্যাংয়ের কথা বলি, তার অপকর্মের জন্য তো তাকে 3 বছর কোনো টাকাই দেওয়া হবে না। রাজা চলে গেলে এরা তিনজন মিলে প্রিন্স চিকে উস্কানোর জন্য তাকে একজন রাজকুমারের মতো সম্মান করে। নিজের রুমে এসে প্রিন্স চি প্রচণ্ড রেগে যায় আর বলে, ওই দুটো মেয়ে মিলে আমাকে এভাবে ধোকা দেবে ভাবতেও পারিনি। প্রিন্স চি তখনও থামেনি, সে নিজের টিউটরের সাথে প্ল্যান করতে থাকে ইউয়ানকে কিভাবে সে রাস্তা থেকে সরাবে। এদিকে আমি তো প্রিন্স সিংয়ের কাণ্ড দেখছি, কারণ সে এসেই ইউয়ানকে এমনভাবে ধরে বলছে, তোমার কি কোথাও লেগেছে? তুমি ঠিক আছো? ইউয়ান বলে, আমার আবার কি হবে? প্রিন্স সিং তখন তাকে একটা তেলেসমার কিছু অংশ দেখায় আর বলে, তুমি এটা আমার রুমে কেন রেখে এসেছো? ও ধরা পড়ে যাওয়ার ভয়ে বলে, আমি এটা রাখিনি। প্রিন্স সিং বলে, কিন্তু হংসিও তো আমাকে সবকিছু বলে দিয়েছে, তুমি এটা দিয়ে কি কি করেছো? আসলে ইউয়ান যে প্রার্থনা করেছিল এই তেলেসমা দিয়ে, এজন্যই। ইউয়ান এখানে একটু লজ্জা পেয়ে যায় আর কি করবে বুঝতে পারে না। প্রিন্স সিং বলে, কাল রাতে তুমি আমার সাথে ছিলে, আর বলো কি কি করেছো? ইউয়ান কিছুটা এম্বারেস হয়ে বলে, আমি কি আর করবো, আমি তোমাকে কিস করেছি, কিন্তু তুমি চাইলে আমাকে কিস ব্যাক করতে পারো। এ কথা বলে ওই অংশটা পুড়িয়ে নিতে নিলে প্রিন্স সিং ওকে আটকায় আর বলে, ওই রাতের জন্য শুধুমাত্র তুমি এতটুকুই বলবে? ইউয়ানের আবারও সেই কিসের কথা মনে পড়ে। তবে এই জন্মেও ও প্রিন্স চিংকে হারাতে না চাওয়ার ভয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের একসাথে কাজ করার টাইম শেষ হয়ে গিয়েছে। প্রথমে চলে যেতে বললেও প্রিন্স চিং যখন সত্যি সত্যি চলে যায়, ইউয়ানের মন খারাপ হয়ে যায়। রাতে খাওয়ার সময় ইউয়ান তার গ্র্যান্ডমাকে বলে, আমি চাই এই ফ্যামিলিতে টাকা পয়সার দায়িত্বগুলো আমি নিজে নিতে। ওর গ্র্যান্ডমা প্রথমে একটু ইতস্তত করলো, তারপর ইউয়ান বলে, আমি চাইছি এগুলো শিখতে, কারণ ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে। তাকে ভুলিয়ে ভালিয়ে ও রাজি করিয়ে নেয় যাতে ও এই ফ্যামিলির অ্যাকাউন্ট বুকটা নিতে পারে। পরদিন এখানে প্রিন্স জিংয়ের অ্যাসিস্ট্যান্ট আসে, তাকে দেখে ইউয়ান বলে, তুমি আমার বাড়িতে কি করছো? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই প্রিন্স জিং তো ইউয়ানের পিছু এত সহজে ছাড়বে না, তাই ও নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, ও যেহেতু ওদের ফ্যামিলির অ্যাকাউন্টটা সামলাচ্ছে, তাই ওর জন্য একটু কষ্টকর হবে অ্যাকাউন্টিং বিষয়গুলো বোঝার। আমি চাই তুমি ওর সাথে থাকো আর ওকে সাহায্য করো। ইউয়ান বলে, আমার তো মনে হয় প্রিন্স জিং তোমাকে পাঠিয়েছে, তবে অ্যাসিস্ট্যান্ট সাথে সাথেই না বলে দেয়। তবে ইউয়ান ওদের চালাকিটা বুঝতে পেরেছে, এর জন্য বলে, আমি চাই তুমি তোমার প্রিন্সকে গিয়ে এই কেকগুলো দিয়ে দাও, এগুলো আমি নিজ হাতে বানিয়েছি। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে বলে, তাহলে ঠিক আছে, আমি এখন যাই। এরপর তার সাথে আনা লোককে বলে ওকে সাহায্য করার জন্য। অ্যাসিস্ট্যান্ট গিয়ে প্রিন্স জিংয়ের কাছে এগুলো দেয় আর ইউয়ানের নামে অনেকগুলো প্রশংসা করতে থাকে
কেকের অবস্থা দেখে প্রিন্স চিং জিজ্ঞেস করে, এগুলো কি ইউয়ান নিজ হাতে বানিয়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি নিজের ভালোবাসার উপর বিশ্বাস করেন না, নাকি বিশ্বাস করতে চান না? বেচারাকে ভুলিয়ে ভালিয়ে বলে, এগুলো টেস্ট করুন। কিন্তু প্রিন্স চিং খাওয়ার সময় তার মুখের এক্সপ্রেশন বদলে যায় আর বলে, এগুলো অনেক মজার, তুমি খেয়ে দেখো। অ্যাসিস্ট্যান্টও বোকার মতো এগুলো খেয়ে দেখে, কিন্তু ওরও অবস্থা খারাপ। দুজনে এগুলো ফেলে দেয় আর পানি দিয়ে মুখে গড়গড় করে বাকি যা ছিল সবকিছু ফেলে দেয়, কারণ এইগুলো কেক ছিল না, বরং অন্য কিছু ছিল। এরপর হঠাৎ বাহিরে আতশবাজির আওয়াজ শুনে তারা বাহিরে যায়। প্রিন্স চিং আতশবাজি দেখার বদলে ও তো শুধুমাত্র ইউয়ানকে দেখিয়ে যাচ্ছিল। হঠাৎ সেখানে ইউয়ানের আন্টি চলে আসে, যে কিনা গ্র্যান্ড টিউটরের ওয়াইফ। তাকে এমন দৌড়াতে দেখে সবাই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে, গ্র্যান্ড টিউটর কি আপনাদেরকে কিছু বলেনি? সে তো আমাকে বলেছিল আমাকে পয়জন খেতে হবে আর মৃত্যুর নাটক করে ওখান থেকে পালাতে হবে, শুধু এতটুকুই। তবে এই ফ্যামিলির কেউই তো এসব কিছু জানতো না। তখনই একটা গার্ড এসে খবর দেয় গ্র্যান্ড টিউটর এদিকে আসছে। সে এখানে এসে মার্কিউসকে বলে, আপনি আমার ওয়াইফের সাথে মিলে একটা মৃত্যুর নাটক সাজিয়েছেন, যাতে আপনি রাজকোষাগার থেকে অনেক অর্থ সরিয়ে নিতে পারেন। পরিবারের প্রত্যেককে হাওয়ায় তাকিয়ে থাকে, কারণ কি হচ্ছে এখানে কেউই জানে না। গ্র্যান্ড টিউটর বলে সবাইকে ধরে নিয়ে আসতে কারাগারে, কারণ এটা রাজার আদেশ। সবকিছু গন্ডগোল দেখে ইউয়ান গ্র্যান্ড টিউটর গলায় তলোয়ার ধরে। ওর ভাই বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? নিজের সাথে কি আমাদেরকেও মারতে চাও? আমরা কেউই মরতে চাই না। তবে ইউয়ান তো এই গ্র্যান্ড টিউটরকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। প্রিন্স চিংকে তার অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয় রাজা সবাইকে বন্দি করতে বলেছিল, কিন্তু ইউয়ান তো ওখান থেকে পালিয়ে গিয়েছে, তাই সে এখন ওয়ান্টেড লিস্টে। প্রিন্স চিং তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। অন্যদিকে পরিবারের প্রত্যেককে জানোয়ারের খাঁচার মধ্যে করে রাজদরবারে নিয়ে আসা হচ্ছিল। অন্যদিকে ইউয়ানকে দেখি যে প্রত্যেককে বলছিল গ্র্যান্ড টিউটর সাও তো নিজের বোনকেও পর্যন্ত ছাড়েনি। সে নিজের বোনকেও বাধ্য করেছিল সে যেন আত্মহত্যা করে, আর বিষয়টাকে এমন দেখানোর চেষ্টা করেছিল যেন সে নিজের বিয়ের আগে তার হাজবেন্ডের জন্য মারা গিয়েছে। ইউয়ান তো এবারে গ্র্যান্ড টিউটরের অতীতের কথাগুলো প্রত্যেককে বলে দিচ্ছিল। ইউয়ানের কথা শুনে প্রত্যেকটা লোক ওখানে থাকা গ্র্যান্ড টিউটরকে দোষ দিচ্ছিল। তবে গ্র্যান্ড টিউটর বলে, আমার বোনের স্বাভাবিক মৃত্যু হয়েছে, প্রত্যেকে দেখে যেতে পারে যে ওর নামের টেমপ্লেট ওখানে রাখা আছে। তখন সেখানে প্রিন্স জিং চলে আসে আর বলে, আপনার বোনের বিষয়টা কেউ বিশ্বাস করলো না, কিন্তু আপনার ছেলের বউয়ের ব্যাপারে সত্যটা কিভাবে লুকাবেন? তোমার ছেলে তো সবসময় ব্রোথেল হাউসে যেত তার ওয়াইফ থাকা সত্ত্বেও, কিন্তু সে যখন মারা যায় তখন তুমি তার ওয়াইফকেও বাধ্য করো আত্মহত্যা করতে, যেন প্রত্যেককে দেখাতে পারো সে তার হাজবেন্ডের জন্যই মারা গিয়েছে, যেমন তুমি তোমার বোনের সাথে করেছিলে। গ্র্যান্ড টিউটর সাও ফ্যামিলি, এই সাও ফ্যামিলি মিলে প্রত্যেকটা মেয়ের সাথে এমন জঘন্য কাজ করবে কেউ ভাবতেও পারেনি। প্রত্যেকে গ্র্যান্ড টিউটর সাওকে দোষ দিচ্ছিল। গ্র্যান্ড টিউটর প্রিন্স জিংকে বোঝানোর চেষ্টা করে, কোনো লাভ হয় না। এদিকে ইউয়ান ওখানে থাকা টেমপ্লেটটা ভেঙে ফেলে, কেননা ওই টেমপ্লেটের মধ্যে সমস্ত মেয়ের নাম লেখা ছিল, কিন্তু তাদের মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না। পরিস্থিতি এতটা বেগতিক দেখে গ্র্যান্ড টিউটর সাও ওখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা প্রিন্স জিকে দেখি যে প্রচন্ড রেগে যায়, কারণ যেহেতু গ্র্যান্ড টিউটরের সত্যটা সবার সামনে চলে এসেছে, তাই রাজা গ্র্যান্ড টিউটরের পদ থেকে তাকে সরিয়ে দেবে। শুধুমাত্র ইউয়ানের সত্যটা প্রকাশ করার জন্য প্রিন্স জি এর একজন সঙ্গী হারিয়ে গিয়েছে। প্রিন্স জি বলে, গ্র্যান্ড টিউটর সাউই একমাত্র লোক ছিল যে কিনা কোর্টে রাজার সামনে আমাকে নির্দোষ প্রমাণ করাতে পারে আর সে আমার সাপোর্ট করতে পারে, অথচ ওই ইউয়ানের কারণে আমি আজকে তাকেও হারিয়ে ফেললাম। এরপর তার নজর যায় জিনের উপর, যাকে সে এবার কোনো না কোনো কাজে লাগাবে, তবে জিন এটাতে রাজি ছিল না। এদিকে প্রিন্স চিং ইউয়ানকে কিছু বলতে চায়, তবে ইউয়ান তো বরাবর মতো তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। সে ভাবতে থাকে, গতবার যখন আমি আহত হয়েছিলাম তখন ও আমাকে কি বলেছিল। ও নিজের ফার্স্ট লাইফ সম্পর্কে বলেছে, তবেও কার পুনর্জন্মের কথা বলেছিল এ কথাও মনে করতে পারে না। ইউয়ান এরপর তার গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমাদারের কাছে আসলে তারা তাকে কংগ্রেস করে জিতার জন্য। তারা বলে, একটা গুড নিউজ আছে, আমরা রাজার ওয়াইফ গ্রেট লিউকে খুঁজে পেয়েছি। যেটা শুনে ইউয়ান অবাক হয়ে যায়। এরপর তারা তাকে বলে, আরো একটা গিফট আছে তোমার জন্য। তারা তাকে একটা টোকেন দেয়, যেটা কিনা মার্কিউস ফ্যামিলির চিফের, অর্থাৎ সে এখন এই মার্কিউস ফ্যামিলিটা একজন হেডের মতো করে সামলাবে। অন্যদিকে প্রিন্স চিং সরাসরি প্রিন্স জি এর কাছে চলে আসে আর তাকে বলে, আমি আমার ফার্স্ট লাইফ সম্পর্কে জানতে চাই, কারণ ইউয়ানের আচরণ দেখে তার কিছুটা সন্দেহ হচ্ছিল। প্রিন্স জিং বলে, ফার্স্ট লাইফে তুমি কোথায় ছিলে? তখন প্রিন্স জি বলে, আমি তো ইউয়ানের সাথে আমার নাইট স্পেন্ড করছিলাম। যেটা শুনে তো প্রিন্স চিং অনেক রেগে যায়।
প্রিন্স জি বলে, তুমি কি সত্যটা জানতে চাও? আগের জন্মে তো তুমি ওকে বিয়ে করবে বলেছিলে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তুমি তাকে বিয়ের গ্রাউন্ড পরিয়ে আমার প্যালেসে পাঠিয়ে দিয়েছো। আমি জানি ইউয়ান আমাকে ঘৃণা করে, তবে এর থেকেও বেশিও তোমাকে ঘৃণা করে। কিন্তু কেন, তুমি কি সেটা জানো? প্রিন্স জিং বলে, আমি এরকম কাজ কখনোই করব না। প্রিন্স জি বলে, সে তো আমাকে মারার পর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে মারবে, কারণ ওই দিন যদি তুমি তাকে আমার কাছে না পাঠাতে তাহলে সে কখনো মরতই না। এটা শুনেই তো প্রিন্স সিং এর অবস্থা খারাপ। সে জানে না সে প্রথম জীবনে কি করেছে। তবে যদি এটা সত্য হয় তাহলে সে এসব কিছু কিভাবে করলো, মানে সে মানতে পারছে না। প্রিন্স জিং বলে, ঠিক আছে, ও তোমাকে মারার পর যদি প্রতিশোধের জন্য আমাকে মারতে চায় তাহলে আমি মরতেও রাজি, যদি এই কথাগুলো সত্যি হয়। বেচারা নিজের রুমে এসে তো প্রচুর কান্না করতে থাকে আর ভাবতে থাকে কিভাবে ইউয়ান ওকে বলেছিল, তুমি আমার জীবনের থেকে অনেক দামি, আমি তোমাকে হারাতে দেব না। এরপর তার মনে পড়ে ইউয়ান কেন ওই দিন রাতে তার সাথে সমস্ত কোঅপারেশন ক্যান্সেল করে দিয়েছে, মানে তার সাথে আর কাজ করবে না। এদিকে ইউয়ান ইলডেস প্রিন্সেসের সাথে দেখা করে আর তাকে একটা স্কোর দেয়, যেটা কিনা গ্রেট লিউ নিজে লিখেছিল। প্রিন্সেস বলে, রাজা আর গ্রেট লিউ যখনই নিজেদের থেকে চিঠি বিনিময় করত তখন তারা কিছু সিক্রেট ওয়ার্ডের মাধ্যমেও কথা বলতো। এই ওয়ার্ডগুলো মূলত মিউজিশিয়ানের কাছ থেকে ছিল। গ্রেট লিউ যখন গায়েব হয়ে যায় তখন রাজা তাকে এভাবে চিঠি লিখ, আর এই ওয়ার্ডগুলোর মিনিং তুমি শুধুমাত্র সিলুই প্যাভিলিয়নে গেলে পেয়ে যাবে। তবে ওখানে তো লিটল লিও আগে সবকিছু কবজা করে রেখেছে। ইউয়ান বলে, তাহলে আমি কিভাবে যাব ওখানে, কারণ সবকিছু প্রমাণ খুঁজতে হবে। প্রিন্সেস বলে, আমার কাছে একটা উপায় আছে ওখানে পাঠানোর। এদিকে লিটল লিওকে দেখানো হয় যে কিনা বলছিল, ইউয়ান, আমি তোমাকে দেখতে চাই, তুমি কেমন দেখতে, কেননা তুমি আমার ছেলেকে এত সহজে হারিয়ে দিয়েছো। প্রিন্স জিং এর সবকিছু শোনার পর একটু রিগ্রেট হচ্ছিল, তাই সে ইউয়ানের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, কতদিন আর তুমি সবকিছু নিজে নিজে সামলাবে। ইউয়ান বলে, আমি তো আগেই বলে দিয়েছিলাম আমাদের কোঅপারেশনটা শেষ, তাই এসব কিছু কেন বলছো? তবে প্রিন্স জিং তাকে বলে, যাই হয়ে যাক, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। আমি চাই না তুমি নিজেকে এভাবে বিপদে ফেলো। তার এমন রূপ দেখে তো ইউয়ান নিজেই অবাক, কিন্তু বলে, আমি আমার নিজের হাতে এতদিন ধরে সবকিছু হ্যান্ডেল করে এসেছি, তাই এখন সবকিছু নিজ হাতে করতে পারবো। এটা বলে ওখান থেকে চলে যায়। বেচারা প্রিন্স জিং না ইউয়ানকে কিছু বলতে পারছে আর না ইউয়ানের সাথে কাজ করতে পারছে। যাই হোক, ইউয়ান এরপর লিটল লিওর সাথে দেখা করতে চায়, তবে সেখানে সে ছিল না। কিন্তু হঠাৎ করে একটা মেয়ে তার উপর চা ফেলে দেয়। ইউয়ান বিষয়টাকে এতটা পাত্তা দেয় না। ও যখন একটা রুমে লিটল লিওর জন্য অপেক্ষা করছিল তখন সেখানে প্রিন্স চ্যাং চলে আসে। তাকে পেছন থেকে জড়িয়ে ধরতে দেখে ইউয়ান তো অবাক হয়ে যায়। প্রিন্স চ্যাং বলে, এমন ব্যবহার করছো যেন তুমি কিছু জানোই না, তুমি নিজেই তো আমাকে ইনভাইট করেছো। সে তাকে একটা লেটার দেয়। ইউয়ান দেখে কেউ তার নাম করে প্রিন্স চ্যাংকে এখানে ইনভাইট করেছিল। প্রিন্স চ্যাং তাকে ওয়াইন খেতে দেয়, তবে ইউয়ান তো তার মুখের উপর এটা ফেলে দেয় আর তাকে অনেক অপমান করে ওখান থেকে চলে যেতে চায়, তবে সে কিছুটা দুর্বল ফিল করে। আর তখন প্রিন্স চ্যাং বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে যেতে দেব? এই রুমে আসার আগে তোমাকে পয়জন দেওয়া হয়েছিল। তার কথা শুনে ইউয়ানের মনে পড়ে একটা মেয়ে তার উপর চা ফেলে দিয়েছিল। মূলত এই কাজটা লিটল লিও নিজেই করেছিল। ইউয়ান ড্রাগসের কারণে আরো দুর্বল হতে থাকে। অন্যদিকে প্রিন্স জিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে থাকে, বিনা অনুমতিতে আপনি যদি লিটল লিওর প্যালেসে যান রাজা আপনাকে শাস্তি দেবে। তবে প্রিন্স জিং তার কথা শুনে না। লিটল লিওকে তার মেয়েড এসে বলে, প্রিন্স জিং এখানে চলে এসেছে। অন্যদিকে ইউয়ানের অবস্থা খারাপ, কারণ প্রিন্স চ্যাং তো তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখানে জিন এসে প্রিন্স চ্যাং এর মাথার মধ্যে বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। ইউয়ান বলে, আমি সত্যি আশা করিনি তুমি আমাকে বাঁচাতে আসবে। জিন চলে যেতে চাইলে ইউয়ান তাকে সাহায্য করতে বলে। জিন তাকে নিয়ে যেতে চাচ্ছিল, তবে প্রিন্স চ্যাং এর জ্ঞান ফিরে আসে। সে তখন তাদেরকে ধরতে চাইলে ইউয়ান জিনকে ওখান থেকে ধাক্কা দেয়। প্রিন্স চ্যাং তখন ইউয়ানকে ধরে তার সাথে জবরদস্তি করতে থাকে। জিন তাকে আটকাতে চাইলে প্রিন্স চ্যাং তাকে ধাক্কা দেয়, যার জন্য সে অজ্ঞান হয়ে পড়ে। প্রিন্স জিং যখন প্যালেসে ঢুকতে চায় তখন মেয়েটা তাকে মানা করে। অন্যদিকে লিটল লিউ, যে কিনা খুব আনন্দে ঘরে আসছিল, কিন্তু এসে দেখে প্রিন্স জিং ইউয়ানকে নিজের সাথে করে রেখেছে। এটা দেখে তো সে অবাক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রিন্স জিং মেয়েদের তোয়াক্কা না করে ভিতরে চলে এসেছিল আর ইউয়ানকে সে বাঁচিয়ে নেয়, কিন্তু এর মধ্যে সে প্রিন্স জ্যাংকে মেরে ফেলে। ইউয়ান অনেক কান্না করছিল।
তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তখন আসার সময় প্রিন্স জিং ওকে ছাড়েনি, বরং ওকে বলেছিল আমি জানি না আমি আমার প্রথম জীবনে কি করেছিলাম, তবে আমি প্রমিস করছি এই জন্মে আমি তোমার সাথে আগের লাইফের থেকেও ভালো আচরণ করব, সবসময় প্রোটেক্ট করব, আর চাইবো তুমি যাতে কখনো হার্ট না হও। ইউয়ান বলে, প্রিন্স জিং তুমি আসলে কে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? যাই হোক, বর্তমানে আসা যাক। লিটল লিও প্রিন্স জিংকে বলে অনুমতি ছাড়া আমার প্যালেসে আসার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ওদের কথার মাঝখানে সেখানে একটা মেয়ের এসে লিটল লিওকে জানায় প্রিন্স চ্যাং এই প্যালেসে এসেছিল ঠিকই, কিন্তু কেউ তাকে বাহিরে যেতে দেখেনি। লিটল লিও বিষয়টাকে এতটা গুরুত্ব দেয় না। প্রিন্স সিং চলে যাওয়ার সময় লিটল লিও তাকে ওয়ার্ন করে, তবে প্রিন্স সিং তো কারো কথাই শোনে না। কিন্তু একটু পরেই আমরা দেখি লিটল লিও রাজার কাছে গিয়ে নালিশ করছে, কিন্তু প্রিন্স সিংও তো কম ছিল না। ও বলে মার্কিউসের মেয়ে ইউয়ান ওখানে যাওয়ার পর তাকে ড্রাগ দেওয়া হয়েছিল, তাও আবার লিটল লিওর প্যালেসে। রাজা এটাতে তাকে জিজ্ঞেস করলে লিটল লিও পুরোপুরি অস্বীকার করে। তবে প্রিন্স সিং বলে আমি চাই আপনি আমার সাথে আসুন, কারণ তার বাগানে আমি কিছু অদ্ভুত পেয়েছি। রাজা তো তাকে বিশ্বাস করত, তাই সেও তার সাথে চলে যায়। আর অবাক করা বিষয় হচ্ছে ওখানে মাটি খোঁড়ার পর অনেকগুলো কঙ্কাল পাওয়া যায়, মানে লিটল লিও এতদিন ধরে যাদের যাদের গায়েব করেছিল তাদের এখানেই পুঁতে রেখেছে। প্রিন্স জিং এটা জানতে পেরেছিল, এর কারণ হচ্ছে প্রিন্স চ্যাংকে মারার পর ও আর ওর অ্যাসিস্ট্যান্ট মিলে ওকে এখানে পুঁতে রেখে দিতে চাইছিল। তবে গর্ত করার পর তো ওই কঙ্কালগুলো দেখে এগুলোকে রাজার সামনে গিয়ে বলে, যার জন্য রাজাও এসব দেখতে পায়। রাজা লিটল লিওকে জিজ্ঞেস করে এসব কি, এসব কঙ্কাল এখানে কিভাবে এলো? লিটল লিও কোনো উপায় না পেয়ে বলে এগুলো আমার মেড করেছে। তবে মেড বলে আপনি নিজেই তো আমাকে বলেছিলেন আপনি যাদেরকে মারবেন তাদেরকে এখানে পুঁতে রেখে দিতে। লিটল লিও তখন ওই মেয়েটাকে একটা চড় মারে আর রাজার কাছে এর জন্য ক্ষমা চায়। রাজা তখন বলে তুমি এর জন্য অনেক বড় ভুল করেছো, আমি তোমার থেকে এটা আশা করিনি। তাকে শাস্তি দেওয়ার পর রাজা প্রিন্স জিংকে বলে তুমি অনুমতি ছাড়া যেহেতু প্যালেসে ঢুকেছো তাই নিয়ম অনুযায়ী তোমাকে শাস্তি পেতে হবে। সে তাকে 20 বার আঘাত করার শাস্তি দেয়। প্রিন্স জিংয়ের এতে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সে ইউয়ানকে বাঁচাতে পেরেছে আর এই লিটল লিওর আসল রূপটাও রাজার সামনে তুলে ধরতে পেরেছে। যাই হোক, এরপর আমরা ইউয়ানকে দেখি যে ভাবছিল কিভাবে প্রিন্স জিং তাকে বাঁচানোর জন্য এতগুলো আঘাত সহ্য করেছে। প্রিন্স জিং এরপর তার কাছে কিছু ফুল নিয়ে আসে। প্রথমে লজ্জা পেলেও ইউয়ান তাকে বলে আমার এগুলো পছন্দ হয়েছে। এটা শুনেই তো প্রিন্স জিং খুশি হয়ে যায়। প্রিন্স জিং তখন ইউয়ানের হাতে মেডিসিন লাগাতে গিয়ে ওরা দুজন অনেক ক্লোজ হয়ে যায়। বেচারা কিস করতে যাবে তার আগে সেখানে জিন আর প্রিন্স জিং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে। ওরা লজ্জা পেয়ে দূরে সরে যায়। ইউয়ান তখন প্রিন্স জিনকে বাহিরে পাঠিয়ে দেয় জিনের সাথে কথা বলার জন্য। ও জিনকে বলে তুমি আমাকে বাঁচিয়েছো, রানীর বিরুদ্ধেও গিয়েছো, সবকিছু করেছো, তবে তোমার কি ভয় নেই যে তোমার আবারও প্রিন্স জি এর সামনাসামনি হতে হবে? কিন্তু জিন তাকে এর কোনো সঠিক জবাব দেয় না। ইউয়ান তার সাথে অনেক ভালো ব্যবহার করে, কারণ জিন তার জীবন বাঁচিয়েছিল। তার এমন ভালো ব্যবহার দেখে জিন তো অবাক হয়ে যায়। তবে ইউয়ান বলে তুমি যখনই আমার কাছে আসবে আমি তোমাকে সাহায্য করব। আমি চাই তুমি প্রিন্স জি এর কাছ থেকে দূরে সরে আসো, কারণ সে অতটাও ভালো নয়। এটা বলে সে চলে যায়। তখন এসব নিয়ে ভাবতে থাকে। এরপর আমাদের দেখানো হয় এই মা ছেলেকে। এখানে প্রিন্স জি এর উপর তো ওর মা প্রচন্ড রেগেছিল, কারণ তার ছেলের জন্যই আজ এই সমস্ত ঝামেলা। সে বলে একটা মেয়েকে কি তুমি হ্যান্ডেল করতে পারো না? ওই মেয়েটার মধ্যে কি এমন আছে যে ওই মেয়েটা তোমাকে বারবার এতটা আঘাত করছে আর আমাদের সমস্ত পদগুলো ছিনিয়ে নিচ্ছে? প্রিন্স জি ওর মাকে শান্ত করার চেষ্টা করে, তবে ওর মা বলে এটাই শেষ, আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি, যাও এবার ওই মেয়েটাকে মেরে ফেলো। তবে আশ্চর্যের কথা হচ্ছে প্রিন্স জি তাকে কিছু বলতে পারে না। ওর মা তো ওকে ফোর্স করতেই থাকে ইউয়ানকে মেরে ফেলার জন্য। আর এখানে সব থেকে বড় টুইস্ট হয় প্রিন্স জি আসলে ইউয়ানকে পছন্দ করে, যেটা দেখে আমি তো পুরোই অবাক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি খুশি হয়েছি, কেন জানি না। ছেলের এমন বোকামি দেখে লিটল লিও তো তাকে একটা থাপ্পড় দেয়। প্রিন্স জি এখানে তার মায়ের সামনে ইউয়ানের জন্য কান্না করতে থাকে। এটা তো পুরো আনএক্সপেক্টেড ছিল। পরদিন সকালে ইউয়ানের মেয়ে তার চোখ বেঁধে তাকে একটা গাছের সামনে নিয়ে যায় আর তাকে ধাক্কা দিয়ে তার চোখ খুলে দেয়। এই সব কিছুই মূলত প্রিন্স জিং এর প্ল্যান ছিল, কেননা সে আজকে ইউয়ানকে প্রপোজ করতে যাচ্ছে। ও তো ইউয়ানের কাছে আগের জন্মের করা ভুলগুলোর জন্য ক্ষমা চায়, শুধু এতটুকুই নয়, যা যা করেছে আজ পর্যন্ত সবকিছুর জন্য। ইউয়ান এখানে কান্না করে দেয় আর মনে মনে বলে প্রিন্স জিং এটা কি আসলেই তুমি? আমি কি সত্যি তোমাকে দেখছি? প্রিন্স জিং তার ফিলিংস গুলো কনফেস করে, ইউয়ানকে কিস করে, আর ইউয়ানও এতে বাধা দেয় না। হঠাৎ সেখানে একটা মেয়ে এসে বলে
জিয়াও রং নাকি হারিয়ে গিয়েছে। ও তখন ডিরেক্ট গিয়ে ওর ভাইকে ধরে, কিন্তু ওর ভাই বলে তুমি আমাকে মারছো কেন, আমি কি করছি? ইউয়ান বলে তুমি জিয়াও রংকে কিডন্যাপ করেছো। কিন্তু তখন সেখান থেকে জিয়াও রং বেরিয়ে আসে। ইউয়ান চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি আঘাত পেয়েছো? জিয়াও রং বলে একদমই না। কিন্তু একটু পরেও বুঝতে পারে ওর নিজের ভাই জিয়াও রংকে বাঁচিয়েছে। এটা শুনেও পুরোই অবাক। ওর ভাই বলে আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না আগের কাজগুলোর জন্য, কিন্তু আমি সত্যি বলছি, আমি নিজের লাইফ রিস্কে ফেলে জিয়াও রংকে প্রোটেক্ট করেছি। তুমি চাইলে আমাকে বিশ্বাস করতে পারো। অন্যদিকে ইউয়ান ওর বাবার কাছে আসে গ্রেট লিউ এর ব্যাপারে কথা বলার জন্য। প্রিন্স জিং ওকে জিজ্ঞেস করে তুমি কি তোমার ভাইয়ের উপর বিশ্বাস করবে? ইউয়ান বলে ও নিজের লাইফ রিস্কে ফেলেছে, তাই ওকে একটু বিশ্বাস করা যায়, তবে ওর উপর নজর রাখতে হবে। ইউয়ান এরপর ওর বাবাকে বলে আমি জানি ঝাও এখন ভালো হতে চাচ্ছে, কিন্তু আমি জানি ওর ফিরে আসাটাও একটু সন্দেহজনক। আমি চাই না গ্রেট লিউ এর ব্যাপারটা ঝাওকে কোনোভাবে জানানো হোক। ওর বাবা বলে ঠিক আছে, ঝাওকে আমি এসব বিষয়ে কিছুই জানাবো না। এরপর আমরা দেখি ওরা দুজন মিলে গ্রেট লিউ এর সাথে দেখা করতে এসেছে। গ্রেট লিউ তাদেরকে ধন্যবাদ জানায়। তারা সেখানে ইলডেস প্রিন্সেসকেও খবর দেয়, যে কিনা গ্রেট লিউকে দেখে প্রচন্ড খুশি হয়, কারণ সে গ্রেট লিউকে নিজের বোনের মতো ভাবত। গ্রেট লিউ বলে আমি তো ভেবেছিলাম কেউ আমাকে খুঁজেই পাবে না, তবে মার্কিউস আমাকে এত তাড়াতাড়ি খুঁজবে, আমি তো সত্যিই অবাক। ইলডেস প্রিন্সেস এখানে তাকে দেখে প্রচন্ড কান্না করতে থাকে খুশিতে। এরপর আমাদের এদের দুজনের কিছু মিষ্টি মুহূর্ত দেখানো হয়, যেগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, পরদিন রাজা অপেক্ষা করছিল গ্রেট লিউর জন্য। সেখানে মার্কিউস আসে, তবে মার্কিউস তাকে কিছু বলতে যাবে তার আগে প্রিন্স জি এসে বলে মার্কিউস নাকি গ্রেট লিউকে মেরে ফেলেছে। মার্কিউস বলে সে নির্দোষ। এখানে কি হচ্ছে প্রিন্স জিং বুঝতে পারছে না। রাজা তো সত্যি গ্রেট লিউকে প্রচন্ড ভালোবাসতো, তাই সে তার মৃত্যুর কথা শুনে অনেক ভেঙে পড়ে। প্রিন্স জি বলে আমি প্রমাণ দেখাতে চাই। একথা বলে সে ঝাওকে এখানে আনে। ঝাও বলে আমি আমার বাবাকে তাকে বিষ দিতে দেখেছি নিজের চোখে। একথা শুনে মার্কিউস তার প্রতি রেগে যায়। এ সমস্ত ঘটনা আসলে হয়েছিল মূলত মার্কিউস তার মেয়ের কথা না শুনে তার ছেলেকে বলে দিয়েছিল গ্রেট লিউ আমাদের প্যালেসে আছে, আমি চাই না তুমি এটা কাউকে বলো। প্রিন্স জি ঝাওকে লোভ দেখায়, যার জন্য ঝাও তার ফাঁদে পা দেয় আর তাকে গ্রেট লিউ এর কথা বলে দেয়। মূলত গ্রেট লিউ এর খাবারে যে বিষটা দিয়েছিল সেটা ঝাও নিজেই ছিল। রাজা রেগে মার্কিউসকে ওখান থেকে সরাতে চাইলে সেখানে গ্রেট লিউ চলে আসে। এত বছর পর নিজের ভালোবাসাকে জীবিত দেখে রাজা পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে। বেচারা এই শয়তান প্রিন্স তো আরো বেশি অবাক, কিভাবে গ্রেট লিউ বেঁচে থাকতে পারে। রাজার এত কান্নার মুহূর্তগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ সে সত্যি গ্রেট লিউকে ভালোবাসতো। গ্রেট লিউ বলে মার্কিউস নির্দোষ, এমন কিছু মানুষ আছে যারা আমাকে জীবিত দেখতে চায় না। ঝাও বলে আমি নিজের হাতে আপনাকে বিষ দিয়েছি, তাহলে আপনি কিভাবে বাঁচতে পারেন? রাজা তখন রেগে ঝাওকে কারাগারে বন্দি করতে বলে, যেখানে প্রিন্স জিও রাজার তালে তাল মিলায় আর বলে এই গাদ্দারকে তো জেলে রাখা উচিত। গ্রেট লিও এখানে রাজাকে বলে আমি চাই আপনি সত্যিটা জানুন, ওই দিন আমাকে কিডন্যাপ করা হয়েছিল বরং আমার নিজের বোনই, শুধুমাত্র আপনার কাছে আর এ রাজ্যে থাকার জন্য। এতদিন রাজা এগুলো বিশ্বাস করেনি, তবে গ্রেট লিও যখন নিজে এসে বলছে তখন রাজা তো অবাক, যে ঘটনা তার মানে সত্যি। প্রিন্স জি নিজেও তার মায়ের হয়ে সাফাই গাইতে আসে, তবে এতে কোনো লাভ হয় না, কেননা গ্রেট লিও নিজেই তো এখানে আছে এখন। তবে লিটল লিও অনেক বেশি চালাক ছিল। সে এরপর তাকে বলে ছোটবেলায় তোমার হাতে একটা আঘাতের চিহ্ন ছিল, যেটা রাজা নিজেও দেখেছি, তাহলে তোমার হাতের ওই আঘাতের চিহ্নটা কোথায়? কিন্তু গ্রেট লিও এখানে দেখাতে পারে না। প্রিন্স জি তখন এসে বলে তার মানে এ গ্রেট লিও নয়। এ কথা বলে তার মুখের মাস্কটা সরিয়ে ফেলে। তখনই দেখা যায় এটা ছিল ইউয়ান। আমার তো হাসি পাচ্ছে, কারণ বেচারা রাজার এতগুলো ইমোশনে পানি ঢেলে দিল। যাই হোক, ইউয়ান তখন রাজার কাছে ক্ষমা চায় আর বলে আমি শুধু এই কেসটা ইনভেস্টিগেট করার জন্য এসব কিছু করেছি। আসলে গ্রেট লিও আগেই মারা গিয়েছে। রাজা তো এটা শুনে আরো বেশি রেগে যায়। পরিস্থিতি বেগতিক দেখে প্রিন্স জিং ইউয়ানকে সাহায্য করতে চায়, তবে প্রিন্স জি বলে এই কেসটা যদি প্রিন্স জিংকে দেওয়া হয় তাহলে সে প্রমাণ লুটপাট করবে, কেননা কারণ সে মার্কিউস ফ্যামিলিকে সাপোর্ট করে। প্রিন্স জিং রাজাকে বোঝানোর চেষ্টা করে, তবে রাজা বলে সবাইকে বন্দি করো, আর তুমি যে কিনা এতদিন মার্কিউস ফ্যামিলির সাথে ছিলে, আমি চাই তুমি নিজের প্যালেসে এখন ফিরে যাও। এরপর এদের সবাইকে জেলে বন্দি করা হয়, আর আগের বারের মতো প্রিন্স জি আবারও আসে তাদের সাথে দেখা করতে। মানে প্রিন্স জি কখনোই ভালো হবে না। ও এসেই বলে যদি ইউয়ান আমাকে বিয়ে করে তাহলে সবাইকে আমি এখান থেকে মুক্ত করতে পারি।
এই প্রিন্সটি আসলে এতগুলো প্ল্যান কোথায় রাখে? যাই হোক, এই কথা শুনে ইউয়ানের গ্র্যান্ডপা ওকে আটকাতে চাইলে সে তো ইউয়ানের গ্র্যান্ডপাকে একটা থাপ্পড় দেয় আর ইউয়ানকে ধরে বলে, তোমার গ্র্যান্ডপার এরকম কাজের জন্য আমি তাকে মেরেও ফেলতে পারি। তুমি কি চাও, তোমার ফ্যামিলিকে মেরে ফেলি নাকি তুমি আমাকে বিয়ে করবে? ইউয়ানের কাছে বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। এরপর আমাদের ডিরেক্ট বিয়ের রাতে দেখানো হয় প্রিন্স জিয়ের তো এবারে মরার সময় ঘনিয়ে এসেছে। যাই হোক, প্রিন্সি এখানে ইউয়ানকে বলে, তোমার ফ্যামিলি আসলেই অনেক দুর্বল। এরপর তাকে ড্রিঙ্ক করতে বলা হয় আর বলে, তুমি এই ড্রিঙ্ক না করলে তোমার গ্র্যান্ডপার অবস্থা কি হবে তা তো জানোই। ইউয়ান ড্রিঙ্ক করলে প্রিন্স জিং বলে, অবশেষে আমি তোমাকে আমার করতে পেরেছি। এটা বলে ও যখন ইউয়ানের ঘুমটা তুলে তখন দেখা যায় এটা আর অন্য কেউ নয় বরং জিন ছিল। জিন এখানে তার উপর অ্যাটাক করে আর বলে, তুমি আমার সাথে কি কি করেছো? তুমি কি ভেবেছো আমি সবকিছু ভুলে গিয়েছি? প্রিন্স জি বলে, ইউয়ানের জায়গায় তোমার আসার সাহস কিভাবে হলো? জিন বলে, তুমি আমাকে ব্যবহার করেছো সব সময়, এর জন্যই আমি তোমার থেকে প্রতিশোধ নিতে এসেছি। ধস্তাধস্তির এক পর্যায়ে ওখানে আগুন লেগে যায়। জিন তখন ওকে আটকাতে চাইলে প্রিন্স জি কিছু একটা দিয়ে ওর মাথায় বাড়ি মারে, যার জন্য ও এখানে মারা যায়। প্রিন্স জি তখন কোনো রকম বাহিরে বের হয়ে আসে। অন্যদিকে আমরা প্রিন্স জিনকে দেখি যে রাজার গলায় তলোয়ার ধরে রেখেছে আর বলে, আমি চাই এসব কিছু এখনই শেষ করতে। সেখানে প্রিন্স জি আসলে ও তার গলা ছাড়ে না। তখন ইউয়ানের সাথে করে ইলডিস প্রিন্সেস নিজেও আসে। ইউয়ান বলে, আমার কাছে গ্রেট লিউ এর লাস্ট লেখা একটা চিঠি আছে, কেননা সে এটার মৃত্যুর আগে লিখেছিল। এরপর সেটা তাকে পড়ে শোনায় আর বলে কিভাবে তার নিজের বোনই তাকে এতটা শাস্তি দিয়েছিল। রাজা ওর হাত থেকে সে লেটারটা নিয়ে নিজে দেখে আসলে সত্যি সত্যি এই লেটারটা গ্রেট লিউ নিজে লিখেছিল। লিটল লিও রাজাকে বলে, আমি ইনোসেন্ট, তবে রাজা তাকে ধমক দেয় আর বলে এই লেটারটা সত্যি, কেননা আমি আর গ্রেট লিও ছাড়া আমাদের সিক্রেট ওয়ার্ডগুলো কেউই জানতো না, আর এখানে আমাদের সিক্রেট ওয়ার্ডগুলো লেখা আছে। তুমি কিভাবে নিজের বোনকে বিষ দিতে পারো? এরপর তাকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেওয়া হয় সারা জীবনের জন্য। লিটল লিও রেগে গিয়ে তার ছেলেকে বলে, তুমি যদি ওই ইউয়ানকে শেষ করে দিতে তাহলে এতদিন আমাদের এগুলো সহ্য করতে হতো না। তোমার জন্যই আমাকে এখন কোল্ড প্যালেসে যেতে হচ্ছে। সে তার ছেলেকে বলে সবাইকে মেরে ফেলতে, তবে তার ছেলে তো উল্টো নিজের মায়ের পেটে তলোয়ার ঢুকিয়ে তাকে মেরে ফেলে। রাজা সহ প্রত্যেককে এটা দেখে তো অবাক, কারণ কেউই আশা করেনি যে প্রিন্স জি তার মাকে মেরে ফেলবে। এরপর আমরা তাকে কারাগারে দেখি, যেখানে ইউয়ান তার সাথে দেখা করতে এসেছিল। প্রিন্স জি ইউয়ানকে বলে, আমি তো প্রায় সত্যটা বলেই ফেলেছিলাম প্রিন্স জিংকে, কিন্তু তারপরও আমি কিছুটা লুকিয়েছি। ইউয়ান বলে, তুমি কি লুকিয়েছো? প্রিন্স জি তখন হাসতে হাসতে বলে, তুমি জানো যে তোমাদের বিয়ের দিন প্রিন্স জিং নিজে ইচ্ছে তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আর আমি এই কথাটা প্রিন্স জিংকেও বলে দিয়েছি। কিন্তু তুমি তো আসল সত্যটা জানোই না, এই সমস্ত কাজগুলো আমি নিজেই করেছি। প্রিন্স জিং তো এসবের কিছুই জানে না। তুমি আর প্রিন্স জিং দুজনকে দুই কথা বলে দুজনকে বোকা বানিয়েছি। সে তাকে বোকা বলতে থাকে, যার জন্য ইউয়ান রেগে যায় আর তার গলায় ছুরি ধরে। প্রিন্স জি বলে, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু ইউয়ান তাকে মারে না। ও বলে, এতদিন তার মানে আমি প্রিন্স জিংকে ভুল বুঝে এসেছি, সবকিছু তুমিই করেছিলে, আর ওই দিনও তুমি ওকে শুধুমাত্র মিথ্যা কথাটাই বলতে পারলে। তুমি আসলে তোমার মায়ের মতো হয়েছো, যে কিনা শুধু নিজের স্বার্থ দেখে। এসব বলে ইউয়ান ওখান থেকে চলে যায়। প্রিন্স জিয়ের হাতে তখন আমরা তার ছুরিটা দেখি। ইউয়ান বাহিরে আসলে কার্ডদের চিৎকার শুনতে পায় যে প্রিন্স জি নিজে আত্মহত্যা করেছে। এটা শুনেও তার মুখের রিয়াকশন একটুও বদলায় না। ইউয়ান এদিকে এসেই তো প্রিন্স জিংকে ডাকতে থাকে। ও আসলে ইউয়ান ওকে মেরে বলে, তুমি আমাকে সত্যটা কেন বলনি? শুরু থেকে আমি তোমাকে ভুল বুঝে এসেছি যে অতীতে তুমি আমার সাথে সব থেকে খারাপ আচরণ করেছো। প্রিন্স জিং বলে, আসলে আমি নিজেও সত্যটা জানতাম না। ওর কথা শুনে ইউয়ান এবার নিজে থেকে প্রিন্স জিংকে কিস করে, আর এই কিসটাকে আমাদের বিয়ের রাত পর্যন্ত দেখানো হয়। মানে তাদের দুজনের অবশেষে বিয়েটা হয়েই গেল। আর ফাইনালি এতটা ঝড়ঝাপটার পর তাদের বিয়েটা আর তাদের সুন্দর জীবন এখানেই শুরু হয়। আমি আশা করি এই ড্রামাটা তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্য ড্রামার কাহিনীটা আমার কাছেও ভালো লেগেছিল, কিন্তু বেচারা প্রিন্স জি এর জন্য খারাপ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে।